এক মিনিট একটু নামবেন নাফিয়া, কিছু কথা ছিল। খোলা জায়গা, এটা ভালো লাগবে আপনার। আমি কথাগুলো গাড়িতে বলতে চাচ্ছি না। নাফিয়া আশেপাশে তাকিয়ে মাথা নেড়ে চিন্তিত হয়ে নামলো। দিঘির পাড়ে নিরিবিলি জায়গাটা। গাড়িটা রাস্তার পাশে চাপিয়ে সানভীর বলল, ওখানটাতে বসো, আমরা বসে কথা বলি। আসলে জরুরি না হলে বিরক্ত করতাম না আপনাকে। না স্যার, আমি বিরক্ত হইনি। জরুরি যেহেতু বলেছেন আমার এক্ষুনি শোনা উচিত। অদূরে একটা টঙের দোকান। রোজা বিধায় চা বিক্রি হচ্ছে না। দোকানদার ভদ্রমহিলা স্কুলের বাচ্চাদের কাছে শুকনো খাবার বেচাকেনা করছে। নাফিয়া বসলো। বসতে গিয়ে টের পেল শরীরের ভয়াবহ অবনতি ঘটছে। এমন হতে থাকলে যে কোনো সময় ব্ল্যাক আউট। তবে স্যারের জরুরি কথা শুনতে আগ্রহেরও কমতি নেই। ও শক্ত হয়ে বসলো। সানভীর বসে ওর মুখের দিকে তাকালো। সময় নিল না, অবলীলায় প্রশ্ন করলো, এই ব্যাপারটা নিয়ে কি চিন্তা আপনার? নাফিয়া দুর্বল চোখ দুটো তুলে তাকায়। থেমে থেমে বলে, খুবই ভালো চিন্তা স্যার। বিয়ে মানুষের জীবনে ধন্য করে দিয়ে যায়। মানুষের জীবন বিয়ে গুরুত্বপূর্ণ, অপরিসীম। যদিও তাচ্ছিল্য করেছে নাফিয়া, তবে একটু থেমেই বলল, এই কথা কেন? আমরা কি এখন উত্তরণে কোনো বিয়ে রিলেটেড দপ্তর খুলতে চলেছি স্যার? যেমন বিধবা বিয়ে, গরিব বিয়ে, মানবিক বিয়ে। টিস্যু চেপে কপালের ঘাম মুছল সানভীর। না না, আমি বলতে চেয়েছি আপনার লাইফে বিয়ে নিয়ে কি চিন্তা নাফিয়া। চাচি আম্মা শুনলাম পাত্র খুঁজছে আপনার জন্য, আমার কাছেও বললো। নাফিয়া চুপ করে যায়। হঠাৎ ও তাকিয়ে আছে। পুরুষের কথা টোন বোঝার মতো যথেষ্ট বুদ্ধিমতী সে। ঘটনা কোন দিকে মোড় নিতে পারে সেটা ওর মস্তিষ্ক বার্তা পেয়ে গেছে অল্প সময়ের মধ্যেই, যদিও দ্বিধান্বিত। নাফিয়া শ্বাস বন্ধ করে চেয়ে থাকলো। সানভীর নিজেকে গালি দিল একবার, এবার আর ভনিতা করলো না। একটা অসুস্থ মেয়েকে বসিয়ে রেখেছে সামনে। অকপটে বলল, আমি আসলে আপনাকে বিয়ের প্রস্তাব দিতে চাচ্ছি। মানুষ হিসেবে আপনাকে আমার মনে ধরেছে। আমার মনে হয়েছে আমরা দুজন চমৎকার পার্টনার হতে পারবো, একে অপরকে বুঝবো। তো আপনি বা আপনার পরিবার বিয়ের ব্যাপারে যেহেতু ভাবছেনই, তো আমরা আলোচনাটা করতে পারি বিষয়টা নিয়ে, কি বলেন? নাফিয়া নিঃশব্দে তাকিয়ে আছে। শরীরটা মৃদু কাঁপছেও। সানভীরের মুখে জবাব শুনতে অধীর, তবে জবাব সে পেল না। কিছুক্ষণ চেয়ে থাকার পর নাফিয়া বুঝিয়ে নিল চোখ এবং এরপর ব্ল্যাক আউট। সানভীর এক হাতে থাবা মেরে ধরে ফেলেছিল নাফিয়াকে। টঙের দোকানের মহিলা ছুটে আসলেন সাহায্য করতে। নাফিয়ার জ্ঞান আছে, তবে তাল ঠিক নেই। তাপমাত্রা আন্দাজ করা যাচ্ছে ছুঁয়ে 103। কথা বলতে পারছিল না। সানভীর উঠে দাঁড়িয়ে হতাশ চোখে তাকিয়ে রইল মেয়েটার দিকে। মেয়েটা বিয়ের প্রস্তাবে জ্ঞান হারাতে চাইল নাকি অসুখে? এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে। বাড়িতে সাউকির বউ এসেছে, সাউকির বিয়ে হয়েছে। আপাতত আক্ত সেরে রাখা হয়েছে। এরপর বড় করে রিসেপশন হবে 2 সপ্তাহ পরে। গোটা মহল্লায় সাদ সিমিন গিয়ে খবরটা দিয়ে আজ সন্ধ্যায় ইফতারের দাওয়াত করে এসেছে। মহল্লার ভাবি চাচিরা যেন সন্ধ্যায় গিয়ে নতুন বউ দেখে দাওয়াত খেয়ে আসে। পুরুষের দাওয়াত করতে বারণ করেছে অসীম। তার বাড়ির নতুন বউয়ের চেহারা এই মহল্লার পুরুষদের দেখতে হবে এমন কোনো কথা নেই। সকাল থেকে বাড়িটা নিরিবিলি। রোজার দিন, তাই মেহমান সহ বাড়ির সদস্যরা যে যার ঘরে কোরআন তেলাওয়াতে নিমগ্ন। এছাড়া কারো কোনো কাজ নেই। মূর্ছনা একটা শাড়ি পরেছে, আবার নতুন শাড়িগুলো সবটাই শাহানাজের। চমৎকার মানিয়ে যাচ্ছে নতুন বউয়ের শরীরে। আশ্চর্যজনকভাবে রঙিন শাড়িগুলোতে রূপ খুলেছে মূর্ছনার। বউয়ের জন্য শপিং আজ সন্ধ্যার পরে করা হবে। আপাতত শাশুড়ির উপহারের সাজছে সে। সাউকি আশেপাশে ছিল না। তার শাশুড়ির শরীরটা সকাল থেকে একটু খারাপ করছিল। গিয়ে ডাক্তার এনেছে, এখন গিয়েছিল ওষুধ আনতে। এনে ওষুধগুলো শ্বশুর শাশুড়ি ঘরে বুঝিয়ে দিয়ে তাদের ঘরে ভদ্র হয়ে বসলো কতক্ষণ। জলিলুর রহমান প্রস্তুতি নিচ্ছেন স্ত্রী সহ খুলনা যাবে, সেই ব্যাপারে আলোচনা করলো জামাইয়ের সাথে। মূর্ছনা যদিও তাদেরকে এখানে বাসা রেখে রাখতে চাইছে, সাউকিরও সেই মত। তবে মূর্ছনার মায়ের ঘোর আপত্তি। সে জেদ ধরে আছে মেয়ের শ্বশুর এলাকায় থাকতে রাজি নন তিনি। জামাইকে বললেন, যতদিন গায়ে বল আছে ততদিন নিজেরাই করে খাই, যখন একদম বিছানায় পড়ে যাব তখন টেনো, তাহলেই হবে। তবুও আপনাকে বরিশালে নিয়ে ডাক্তার দেখানোর পরে আলোচনা হবে এই বিষয়ে। এই মুহূর্তে এসব জটিলতা মূর্ছনাকে দেওয়া উচিত নয়। তার পরীক্ষা সামনে। দুশ্চিন্তা করবে আপনাদের জন্য। আপনাদের ছেলে থাকলে আমি হয়তো হাত গুটিয়ে বসে থাকতাম। একদিনে জামাইয়ের আচরণে তারা আপ্লুত। বয়সের চাইতে যথেষ্ট বুঝদার বিনয়ী ছেলে। হয়তো পারিবারিক শিক্ষা মূর্ছনা জীবনে রহমত বর্ষিত হয়েছে, এই কথা অনস্বীকার্য। মূর্ছনার মা শুরুতে অখুশি ছিলেন এত কম বয়সী ছেলে দেখে। এই বয়সী ছেলেরা
মায়ের আঁচলের তলা থেকে বের হয় না। এরা বিয়ে বলতেই বুঝে কেবল বউয়ের থেকে রাতে হক আদায় করা, যত্নশীল হয় না মোটেও। এখন বুঝতে পারছে পুরুষের ম্যাচুরিটি কখনো বয়স বুঝে আসে না। এটা সম্পূর্ণটাই তার মা বাবার শিক্ষা। বাবা মা চাইলে তাদের ছেলে ইতর হয়, বাবা মা চাইলে তাদের ছেলে সুপুরুষ হয়। ব্যতিক্রমী কিছু ঘটনা থাকতে পারে, তবে এটাই সত্যি। এখন এই সুখ শান্তি গরম মাথার মূর্ছনা ধরে রাখতে পারলেই হলো। মেয়েটার ছোট থেকে বাবার অবহেলা পেয়ে কটু আচরণ হয়েছে, অল্পতেই চেতে চায়। অথচ মেয়েদের সংসার করতে গেলে কোমল হতেই হবে। সকালে যখন অসুস্থ হয়েছিল, মূর্ছনার মা মূর্ছনাকে ঘরে ডেকে আড়ালে বুঝিয়েছিল, কাল রাত থেকে যা বুঝলাম কপাল খুলেছে তোর। এখন একটু মেজাজ কম রাখবি, শ্বশুর শাশুড়ির যত্ন করবি, স্বামীর যত্ন করবি, একটু মানিয়ে নিবি। অল্প বয়সী পুরুষের মেজাজ। শোন না, একটু ফর্সা হওয়ার ক্রিম মাখিস শোনা। আরে স্বামীর প্রিয় হতে গেলে এসব করতে দোষ নেই। ব্যাস অমনি চেতে উঠেছিল মূর্ছনা। মাখবো না কোনো ক্রিম, আমাকে এই রং দেখিয়ে বিয়ে করেছে সে। রাখতে হলে রাখবে, নয়তো আসসালামু আলাইকুম। আমি কারোর পা ধরে থাকতে রাজি নই, আমাকে সম্মান দিয়ে রাখতে হবে। এমন মেজাজ আর ব্যবহার নিয়ে স্বামীর প্রিয় হওয়া যায় না। স্বামীর মন রাখতে যেভাবে খুশি সাজা যায়, এটা মেয়েকে কে বোঝাবে? কাল রাত থেকে মূর্ছনার মা সময় পেলে নফল নামাজ পড়ে। শ্বশুর শাশুড়ির রুম থেকে বেরিয়ে সাউকি নিজের ঘরে উকি দিল। মূর্ছনা তখনও কোরআন তেলাওয়াত করছিল। সাউকি চুপচাপ কিছুক্ষণ দেখলো, এরপর গিয়ে একটা চেয়ারে বসলো। চেয়ে রইল ঘোমটার নিচে, মুখটার দিকে অপলক, যে তখনও তাকে দেখেনি। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে মাথাটা ঝিমঝিম করে উঠলো সাউকির। ভারী অদ্ভুত লাগছে ওর। সে নাকি বিবাহিত, এই মেয়ে নাকি তার বউ। কি যে আশ্চর্য! কোরআন তেলাওয়াতের শেষে মূর্ছনা যখন উঠলো, সাউকি সহজ গলায় বলল, আজ সন্ধ্যায় মেহমান আসবে মূর্ছনা আপনাকে দেখতে। অবশ্য কিছু মেহমান একটু পরেও নাকি আসবে। আমাদের কাজিন সানবীর ভাইয়ার 2 বোন আসবে। জি, তো আমার কি করতে হবে? মূর্ছনা খুব বিনয়ে জানতে চাইল। সাউকি উঠে বিছানায় শুয়ে পড়ল, মাথার নিচে হাত দিয়ে বলল, কিছুই না, হুট করে যাতে নার্ভাস না হয়ে যান এজন্য আগে ভাগে বললাম। আমি হুট করে নার্ভাস হই না, একটু সময় নিয়ে হই। তো আপনাকে নার্ভাস হবার জন্য একটু সময় দেওয়া হলো, সেই জন্য আগে ভাগে বললাম। আবারও সময়ের প্রসঙ্গ। সাউকি অত কিছু ভেবে সময়ের কথা উল্লেখ করেনি। মূর্ছনার গা কেঁপে উঠে নাক কুচকে বলে, প্লিজ, আমার আর সময় চাই না কোনো ব্যাপারে আপনার থেকে, আপনি যান। লাজুক মুখটা নামিয়ে নিজের বইপত্র নিয়ে বসলো মূর্ছনা। ওকে পড়তে হবে। 2 দিন পর একটা এক্সাম আছে। বিয়ে হয়েছে বলে সব ভুলে বসে থাকলে চলবে না। পুরুষজাত অতি খারাপ। বাসর রাতে এরা বউকে সময় দিয়েও দেয় না। বউকে মাথায় তুলে আবার আছাড় মারতে সময় নিজেরাও নেয় না। নিজের ক্যারিয়ার নিয়ে ভাবা উচিত ওর। এই বইগুলো সুপ্তি সকালে দিয়ে গেল। সাউকি ওকে চেয়ে চেয়ে দেখছে। পায়ের পায়েল জোড়া খুলে ফেলেছিল সাউকি রাতে, ওগুলো আর পরেনি মূর্ছনা। সাউকি উঠে পায়েল জোড়া আনলো। বিছানায় উপর হয়ে বয়ে চোখ রেখেছিল মূর্ছনা। হঠাৎ পায়ে টান খেতে চমকে উঠে বুকে থুতুরি দিল। হাঁপাতে লাগলো চোখ বড় বড় করে। মূর্ছনার এই অবস্থা দেখে অবাক সাউকি। আপনি না বললেন আপনি হুট করে নার্ভাস হন না? বুকে হাত চেপে বসে আছে মূর্ছনা। থেমে থেমে বলল, কোনো কিছু না বলে পা ধরে টানলে হুট করেই নার্ভাস হই। সাউকি চুপচাপ পায়েল জোড়ার পায়ে পরিয়ে দিতে দিতে বলল, ফেলে রেখেছেন কেন? পড়তে মনে ছিল না। দিনে পড়বেন এগুলো, খুললে রাতে খুলবেন। রাতে পড়ার প্রয়োজন নেই। রাতে কেন খুলবো? বড্ড আওয়াজ করে তাই। সাউকি কথাটা বলেই দুষ্টু চোখে চাইল, অথচ মুখটা ভারী শান্ত। আবারও বলল, পায়েলের আওয়াজ দিনে শুনতে ভালো লাগে, রাতে না। মূর্ছনা ক্ষণে ক্ষণে কাঁপছে। এই লোকের চেহারা সরল হলে কি হবে, চূড়ান্ত শেয়ানা গোছের চালাক ছেলে। মূর্ছনা এতক্ষণে বুঝলো খুবই চালু চিজের ছেলে। ও গুটিয়ে বসলো। এ কি, আপনি এত কাঁপছেন কেন? পা ধরে টানায় কেউ এত নার্ভাস হয়? আমি হই। বাইরে তখন অসীম ডাকাডাকি শুরু করেছে সাদকে। নাফিয়া অসুস্থ হয়েছে হঠাৎ। সানভীরের সাথে ছিল সে। সানভীর সিমিনকে কল করে ডেকে নিয়েছে। আপাতত নাফিয়া আমতলা পাড়ের বাসায়। সিমিন মাথায় পানি ঢেলে জ্বর নামিয়েছে। সাদ দোকান থেকে বাড়িতে আসার পরে অসীম তাকে আনতে যেতে বলেছে এই বাড়িতে। সাউকি সত্যিই চালু চিজ। মূর্ছনার এই ধারণাকে সম্পূর্ণ সত্যি করে দিয়ে আচমকর পিঠে একটা হাত রেখে ওর চোখের দিকে তাকালো। মূর্ছনার চোখে জিজ্ঞাসা। সাউকি বলল, যাই হোক, যদি কিছু মনে না করেন তবে আমি কি আবার আপনাকে আরেকটু হুট করে নার্ভাস করে দিতে পারি প্লিজ? মূর্ছনা কিছু বুঝে ওঠার আগে ওর গালে একটা চুমু খেয়ে উঠল সাউকি। গালে হাত চেপে হতভম্ব মূর্ছনা। সাউকি ঘর থেকে বেরোনোর আগে একবার ঘাড় ফেরালো। বাইরে খুব সম্ভবত আমাদের ডাক পড়বে, এক্ষুনি আসার দরকার নেই আপনার, সময় নিয়ে আসুন। ও যেতেই মূর্ছনা ঘর থেকে বেরিয়ে বিড়বিড় করলো, ধন্যবাদ আমাকে এত সময় দেওয়ার জন্য। নাফিয়ার জ্বর কমেছে একটু।
তখন চৈতন্য ফেরার পরে সানভীরই অনুরোধ করে গাড়িতে বসিয়েছে ওকে। এরপর পুরোটা পথ না সানভীর কথা বলেছে না নাফিয়া। নাফিয়া তালুকদার মেনশনে ফিরেও কথা বলেনি, ও আসলে আসতে চায়নি এখানে, সাদের ধমক খেয়ে আসতে হয়েছে। বাড়িতে ঢুকে সোজা দোতলায় গিয়ে নিজের ঘরে শুয়েছে। যখন তখন বাড়ির গেটে দামি গাড়িটা থেমেছে। সানভীরদের গাড়ি দেখে হই হই করে উঠল অসীম। গাড়ি থেকে নেমেছে মুনতাহিনা আর শিফা। কেবল ওরা দুজন এসেছে, সাথে নিয়ে প্রচুর উপহার সামগ্রী। বাকিরা সবাই ভীষণ ব্যস্ত বলে আসতে পারলেন না। দেশের বাড়িতে একটা লম্বা সময় পরে আসা হয়েছে, বরিশালে শেকড় কেড়েছে এখন। শহুরে জীবনে পারিবারিক ব্যস্ততা সামলে এখানে আসা হয় না আব্বা আম্মা মরার পর থেকে। বংশীয় বাড়ির কথা তো ভুলতেই বসেছে সবাই। সানভীর এই গাড়ি থেকেই নামলো। তারা অফিস থেকে ধরে এনেছে ভাইকে। সানভীরের আপত্তি ছিল নাফিয়ার শরীর ভালো নেই। এই অবস্থায় এসব ব্যাপারে আর কোনো আলোচনা করার মানে নেই। মুমতাহিনা শুনে বলল, আলোচনা তো নাফিয়ার সাথে করতে যাচ্ছি না, আমরা ওর গার্ডিয়ানের সাথে করতে যাচ্ছি। নাফিয়া তো সেই বাড়িতে নেই, তো সমস্যা কোথায়? অসীম ছুটে নামলেন গেটে, পেছনে সাদ। কতদিন পর মাগো, তোরা আছো কেমন? গলা চিরেছে আনন্দে। অসীম এগিয়ে গিয়ে সিফার মাথায় হাত রাখে। সিফা ঝলমলে হাসিতে গালভরি আশেপাশটা চোখ বুলিয়ে বলে, আলহামদুলিল্লাহ কাকা, বরগুনা বাতাসটা কি ফ্রেশ, একদম পাতার বাতাস। তো সবাইকে নিয়ে আসতি, দুজন এলি কেন? আপনার জামাইরা আপারা কর্মজীবনে চূড়ান্ত ব্যস্ত, আপনার নাতিরা ব্যস্ত একাডেমিক জীবনে, তাদের নাগাল পাওয়া মুশকিল। দুজন দুজন করেই আসতে হবে। মূর্ছনা ঘরে চুপচাপ বসেছিল। ঘোমটা টেনে সিমিন এসে ওকে ডেকে নিল। এ বাড়িতে নিসাও নতুন বউ। শাহনাজের কথায় ওকেও শাড়ি পরে আসতে হলো মেহমানদের সামনে। মুমতাহিনা দুই বউয়ের মুখ দেখে উপহার দিল দুটো সোনার পেন্ডেন্ট। একটু আফসোস করে বলল, শাহেদের বউকে বোধহয় আগামী 10 বছর দেখা হবে না চাচা। একই শহরে থাকি অথচ রিচ করতে পারি না ওকে। ভীষণ একগুঁয়ে ছেলেটা, একটু বাড়িতেও যায় না আমাদের, যোগাযোগ তো দূরে থাক। প্রস্তুত অসীম, বাকিরাও নিশ্চুপ। সানভীর নগদ প্রসঙ্গ পাল্টাতে মূর্ছনা আনিশার দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন? তোমরা বসো। না, বসতে হবে না, ওরা ঘরে গিয়ে বিশ্রাম নিক। ওরা বিব্রত হচ্ছে, আমাকে চেনে না তাই। শোনো মেয়েরা, আমি তোমাদের ননদ, বংশের সবচেয়ে বড় মেয়ে, বুঝলে? তবে সাদের বউটা বড্ড ছোট হয়ে গেল, বাচ্চা মেয়েটা। সাদ মনে মনে জবাব দিল, বাচ্চা মেয়ে, আপনার চেয়েও পাক মেয়ে আছে। মুমতাহিনা বলতে লাগলো, শাওকির বউ নার্স, ভাবতেই আনন্দ হচ্ছে। আমার কত শখ ছিল এই পেশাটা নিয়ে, আব্বা দিলেন না। শাওকিরে, আমার মনে আছে সেদিন এসে দেখেছি তুই চাচি আম্মার আঁচলে নাকের সর্দি মুছতি বলে চাচি আম্মার ধমক খেতি। অবিশ্বাস্য, তুইও বিয়ে করেছিস, সর্দি মোছার আঁচল চেঞ্জ করেছিস। তুই বিয়ের কি বুঝিস? অনার্সই তো শেষ হলো না। সাউকি লজ্জা পেয়েছে। মূর্ছনা ঠোঁট টিপে হেসে ফেললো। একবার চোখ দুটো তুলে চুরি করে তাকালো সাউকির মুখের দিকে। বিয়ের কি বোঝে? বিয়ের পুরোটা বোঝে এই ছেলে, হাড়ে হাড়ে বোঝে। মুমতাহিনা নরম গলায় ওদের দুই বউকে বলল, আচ্ছা যাও, তোমরা ঘরে যাও, মনারা বিশ্রাম করো, পরে কথা হবে। দুই বউ মাথা নেড়ে চলে গেল। অসীম বলল, আমি ঘর পরিষ্কার করে রেখেছি, এখানেই থাকবি। হাসলো মুমতাহিনা, আপত্তি জানিয়ে বলল, একটু বাংলোতে যেতেই হবে কাকা, অবশ্য ইফতার করতে আসবো। যাওয়ার আগে 2 দিন থেকে যাব না হয়। মানে ওঠার আগে একটা জরুরি কথা বলার ছিল কাকা। সানভীর চোখ নামিয়ে নিল। যদিও অসীম আজ করেছেন, তবে ভান ধরলেন তিনি ভীষণ উৎসুক। কি কথা? আশেপাশে তাকে একটু দম নিল মুমতাহিনা। এরপর সহজ গলায় বলল, আসলে চাচি আমার ভাইজি নাফিয়ার জন্য আমরা প্রস্তাব নিয়ে এসেছি। সানভীরের জন্য ওকে আমাদের পছন্দ হয়েছে, এমনকি সানভীর নিজেও যাচ্ছে। শাহনাজ আর অসীমের মুখের কোনো ভাবান্তর হলো না। আপাতত ঘরের এক কোণে দাঁড়িয়েছিল সাদা সাউকি। ওরা বিস্মিত ভীষণ এবং বেশ অপ্রস্তুত। মুমতাহিনার দিকে হাঁ করে তাকিয়ে রইল। পাশে বসে থাকা সানভীর কোনো কথা বলছে না। একটু অস্বস্তি হচ্ছিল ওর। মুমতাহিনা বলে যায়, কি উপযুক্ত মনে হয়েছে। জানেনই তো সানভীরের জন্য পাত্রী খুঁজতে খুঁজতে হয়রান। আমাদের টাকা পয়সা দেখে বহু পরিবার আগ্রহ দেখায়, তখন আবার তাদের মেয়েদের ভালো লাগে না। ভাইয়ের জন্য বউ চাই, তার বাপের বাড়ির অর্থ নিয়ে মাথা ব্যথা নেই আমাদের। ভাইটা সংসারী হোক, মেয়ে কেবল শিক্ষিত, সংসারী, মার্জিত, আধুনিক হলেই চলবে। দুজনের বয়সটাও হয়তো মানিয়ে যাবে। চাচা, আপনি কি বলেন এ ব্যাপারে? অসীম এখনো কথা বলল না, তাকালো সানভীরের দিকে। সানভীর একটু সহজ হলো, গলা খাকারি দিয়ে বলল, আমরা কিন্তু সিরিয়াস কাকা,
তার সাথেও আলোচনা করেছি সকালে। অসুস্থ, সেজন্য তখন মতামত দেয়নি। তার থেকে মতামতের অপেক্ষায় আছি, কিন্তু কিছু আপনাদের থেকেও শুনতে চাই। সানভীর বা মুমতাহিনা কেউই জানতো না নাফিয়া এখানে এই বাড়িতে। নাফিয়া ঘুম ভেঙে যাওয়ায় হুট করে এসে দরজার কাছে দাঁড়িয়ে পড়েছিল। ও কথাগুলো আবারও শুনে ক্লান্ত চোখে সোফা টেসে বসে থাকা মানুষটার মুখ দেখতে লাগলো। অল্প স্বল্প পরিচয়, বেশ আন্তরিক সম্পর্ক। নাফিয়া ভালো মানুষ হিসেবে জানে সম্পর্কেও নাফিয়ার একটা কিছু হয়। এই পরিস্থিতিতে নাফিয়া কি প্রতিক্রিয়া দেবে বুঝতে পারলো না। তখন যেভাবে নির্লিপ্ত থেকেছে এখনো রইল। সানভীরের চোখে পড়লো নাফিয়া, সেও তাকিয়ে আছে। শুরুতে অপ্রস্তুত হলেও এখন নয়, ওর দৃষ্টি সহজ। বরং এটাই ভালো হয়েছে, ভদ্রমহিলা বুঝদার আছে, নিশ্চয়ই বিব্রত হতে হবে না সানভীরকে। নাফিয়া আরো মিনিট খানেক দাঁড়িয়েছিল সেখানে, এরপর লম্বা লম্বা পা ফেলে পুনরায় ঘরে ঢুকে গেল। এদিকে পরিস্থিতি থমথমে। মুমতাহিনা নাফিয়া চলে যাওয়াটা দেখে অল্প হেসে বলল, ইস, বিব্রত হয়েছে মেয়েটা। আগে বলবে না সে এই বাড়িতে? ও ঠিক আছে তো? জ্বর নেই। শাহনাজ আমতা আমতা করে বলল, যাই হোক, এখন আর তার সামনে যাব না, আরো বিব্রত হবে। উঠি কাকা, আপনারা আলোচনা করবেন। আলোচনা হয়নি কোনো। বিগত 2 ঘন্টায় নাফিয়া ঘর থেকে বের হয়নি। শরীরটা তার ক্রমশ খারাপ হচ্ছে, আবার কাউকে জানাচ্ছেও না। শাহনাজ এসে এক ফাঁকে অসীমকে বলল, মেয়েটা বোধহয় রেগে গিয়েছে আপনার উপর। ওদের এখনো জানাচ্ছেন না কেন সত্যিটা? জানবো, এসব সরাসরি বলা যায়? শুনেই না করে দেবে। দিলে দিবে। তাছাড়া সানভি এমন কোনো মোয়াও নয়, বয়স্ক একটা ছেলে। নাফিয়া কখনো তার অনুপযুক্ত নয়। এটা বুঝে এগিয়ে আসলে আমি রাজি। নাফিয়াকে চাপ দেব, নয়তো আসসালামু আলাইকুম। অসীমের আসলে হাত কাঁপছে, দ্বিধা পাকিয়েছে মস্তিষ্কে। ফোনটা হাতে তুলে কল করলো মুমতাহিনাকে। 4টা নাগাদ বাংলোর এই ইয়ার্ড ঘুরে দেখছিল সে। সানভীর ওয়ার্কারদের দেখিয়ে দিচ্ছিল কোন কোন জায়গাটা পরিষ্কার করতে হবে। মুমতাহিনা কল রিসিভ করে বলল, কাকা, আমরা সন্ধ্যায় আসবো। শোন মুমতাহিয়া, তোর সাথে একটা জরুরি বিষয়ে কথা বলার ছিল। কি? নাফিয়া না করে দিয়েছে? আলোচনা করিনি, তবে তার আগে তোদের কিছু জানা উচিত। সামনাসামনি বলতে পারছিলাম না অস্বস্তি দিয়ে। কি বলুন? অসীম শুরুতে দম নিল, এরপর আস্তে ধীরে বলল সবটা। সানভীর ওয়ার্কারদের থেকে চোখ সরিয়ে আপাকে দেখে এগিয়ে গেল। ততক্ষণে মুমতাহিনার চোখে মুখে নেমেছে আধারের ঘন ঘটা। কলটাও কাটলো। সানভীর কিছু জানতে চাওয়ার আগে শান্ত গলায় বলল, এ বিয়ে হবে না, এই পাত্রী ক্যান্সেল। অফিসে আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। 2টো প্রজেক্ট নিয়ে সময় বেঁধে দেওয়া ছিল ঠিক 4টার সময়। মিটিং রুমে নতুন এমপ্লয়িরা জমায়েত হয়েছে 20 মিনিট আগে। আজকের মিটিং বড় স্যারের সাথে, যেহেতু নাফিয়া ম্যাডাম নেই তাই সময় পেরিয়ে গেলে জুয়েল সানভীরকে কল করলো। জানতে পারলো আজ মিটিং ক্যান্সেল, সবাইকে জানিয়ে দিতে বলা হয়েছে। অফিসের সবচেয়ে অধৈর্য এমপ্লয়িরা কারণ জানতে চাইলে জুয়েল হাসতে হাসতে মুখ ফসকে বলে, স্যার সম্ভবত নিজের বিয়ের আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছে। বয়স তো কম হয়নি, আমরা একই বয়সী। আমার মেয়েটা ক্লাস 6-এ পড়ে। বিয়ে? তা পাত্রীকে? জুয়েল হাসছে। পাত্রীকে সেটা সম্পর্কে চূড়ান্ত অবগত শুধু অফিসেই নয়, পিএ হিসেবে জুয়েল সানভীরের ঘনিষ্ঠ। সানভীর নিজের ভালো মন্দ টুকটাক অনেক কথাই জুয়েলের সাথে আলোচনা করে এসেছে বিগত দিনে। গতকাল রাতেও কল করে জেনে নিয়েছিল। মফস্বলের মেয়েরা ঠিক কেমন আচরণের পুরুষকে বিয়ের ক্ষেত্রে বেশি উপযুক্ত মনে করে? বেশি ফ্র্যাঙ্ক নাকি গম্ভীর? পাত্রী যদি মফস্বলের কোনো শিক্ষিত মহিলা হয় তবে তাকে কতটা ভদ্রভাবে অ্যাপ্রোচ করতে হবে? আমি আলাদা স্ট্যান্ডার্ডে বেড়ে ওঠা মানুষ, কতটুকু রয়্যাল বিহেভিয়ারে তা তো জানি না, তবে হালকা হতে চাচ্ছি না। টেলমি, তুমিও তো মফস্বলে বিয়ে করছো, আপারা সবাই উল্টোপাল্টা বলে। আই এম কনফিউজড। জুয়েল ওসব শুনে রাতে মোটেও অবাক হয়নি। স্যার যে নাফিয়াকে পছন্দ করে ফেলেছে এটা স্যারের বিভিন্ন আচরণে প্রকাশ পেত। সেও রাতে বুদ্ধি দিয়েছে। মফস্বলের মেয়েদের কিভাবে অ্যাপ্রোচ করবেন তা তো বলতে পারছি না স্যার। আমি কোনো অ্যাপ্রোচ টোচ করি, সোজা বাসুঘরে প্রথম কথা হয়েছে আমাদের। তবে পাত্রী যদি নাফিয়া ইবনাত হয় তবে বলবো তাকে একদম সরাসরি বলবেন ভদ্র গলায়, কোনো আয়োজনের দরকার নেই, এটাই সে পছন্দ করবে। আপনার নিজের ব্যক্তিত্ব থেকে সরে একটু এদিক ওদিক হবার দরকার নেই। আপনি কতটা রয়্যাল সে তা জানে। সে এও বুঝবে আপনি ওই পরিবেশে বড় হয়েছেন। আপনার সাধারণ পুরুষ হবার প্রয়োজন নেই, স্বাভাবিক থাকুন। খোলাখুলি কথা বলে সানভীর মাইন্ড করেনি, উল্টে লজ্জা পেয়ে থ্যাঙ্কস বলে কল কেটে দিয়েছে চুপচাপ। জুয়েল খুব চিন্তিতভাবে জানে আচ্ছা নাফিয়াকে বিয়ের প্রস্তাব দিবে। পরিস্থিতির উত্তেজনা থেকেও দুম করে এমপ্লয়ীদের বলে দিল,
খুব শীঘ্রই অফিসে একটা বিয়ে খাবেন আপনারা। কালই খবরটা শুনবেন। তবে আমি আজই বলে দিই, স্যার আপনাদের মাফিয়া ম্যামকে বিয়ে করতে চান। এমপ্লয়িরাও যেন বিশেষ কেউ অবাক হলো না, কারণ তারা বিষয়টা সম্পর্কে আছে গতকালই করেছে। স্যার আর নাফিয়া ম্যাডামের মধ্যে বোঝাপড়া চলছে, এটা নাকি তাদের কাছে মনে হতো, কারণ তারা দেখেছে স্যার সবসময় নাফিয়া ম্যামের প্রতি সদয়। কয়েকজন হাই তুলল, হালকা গলায় বলল। মহিলা এমপ্লয়িরা ব্যস্ত হয়ে পড়েছে সানভীরের পারিবারিক ব্যাকগ্রাউন্ডের সাথে নাফিয়ার ব্যাকগ্রাউন্ড মেলাতে। এত সাধারণ মেয়ে কিভাবে স্যারের নজরে আসলো তারা বুঝতে পারছে না, নিতান্তই বিস্মিত। অথচ স্যারকে তারা অন্যরকম ভেবেছে, বেশ অভিলাষী চাহিদা সম্পন্ন ভেবেছে। জুয়েল ভ্রু কুচকে বলল, স্যারের ফ্যামিলি থেকে এমন পাত্রী খোঁজা হচ্ছে যিনি সাধারণ সাংসারিক। একবার এক প্রাইমারি শিক্ষককে দেখেছিল স্যারের বড় আপা। ভাবতে পারছেন স্যারের চাহিদা কি? আর নাফিয়া ইদমাদের যোগ্যতা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়াই নেই সম্ভবত, তাই এই কথা বলছেন। এরপর জুয়েল নাফিয়ার একাডেমিক হিস্ট্রি দেখালো তাদেরকে। নাফিয়ার যোগ্যতা বুঝাতে সবাই বেশ আশ্চর্য। তা জুয়েল স্যার, নাফিয়া ম্যাম কি রাজি হয়েছেন? জুয়েল হাসলো, দৃঢ় বিশ্বাসের সাথে বলল, এটা কোনো প্রশ্ন হলো? চোখ বন্ধ করে রাজি হবে। জোহর পেরিয়ে আসর, জ্বর কমেছে আরেকবার মাথায় পানি দেওয়ার পরে, গলা শুকিয়ে কাঠ। নাফিয়া রোজা ভাঙেনি, গত সেহরিতে সামান্য দুধ খেয়ে রোজা রাখার ফলে শরীরে তেমন জোরও নেই। ও ধীরে ধীরে হেঁটে অসীমের ঘরের দরজায় দাঁড়িয়েছিল। মুমতাহিনার কলটা কেটে অসীম কেবল ঘুরেছিল, নাফিয়াকে দেখে থতমত খেলো, কথা হারালো। নাফিয়ার অভিব্যক্তি সহজ নরম সুরে বলল, তারা না করেছে। অসীম ধীর গলায় বলল, না, কেবল কল কেটেছে। নাফিয়া শাড়ির আঁচলে কপাল মুছে বলল, তাদের না করে দেন আব্বা, সরাসরি বলেন। সহজ বিষয়টা এত পেঁচাচ্ছেন কেন? কণ্ঠ নিস্তেজোর। অসীম চোখ মেলে দীর্ঘক্ষণ দুর্বল মুখটা দেখে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।